টি-20 জামানা বেসবলের যুগেও একদিনে 588 রান টেস্ট ক্রিকেটে, যেটা আজও রেকর্ড, অভাবনীয়। ক্রিকেটের মাঠে পিচের মধ্যে ব্যাট করতে করতে কেউ মাথার চুল কাটিয়েছেন? গাভাস্কার কাটিয়েছিলেন, এবং এই সেঞ্চুরিটা ইংল্যান্ডের মাঠে সচিন তেন্ডুলকার জীবনের প্রথম সেঞ্চুরি তো বটেই, এবং তিনি হয়ে গেলেন সবচেয়ে কম বয়সে টেস্টে সেঞ্চুরি করা ব্যাটার। নমস্কার, উইলের উইলে আপনাদের সকলকে আবার স্বাগত। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট অ্যানালিস্ট মিস্টার কলরব রায়। কলরব দা, উইলের উইলে আবার আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আজকে এমন একটা মাঠ, ভারত বনাম ইংল্যান্ড সিরিজের পরিপ্রেক্ষিতে আজকে এমন একটা মাঠ নিয়ে আমরা কথা বলবো যেখানে প্রচুর ঘটনা রয়েছে। মানে ঘটনা ঘনঘটা একদিকে, অন্যদিকে অদ্ভুত কিছু বৈপরীত্যের সহাবস্থান। একদিকে যেমন দেখা যাবে যে এই মাঠটায় যেরকম ভাবে ইংল্যান্ডের বৃষ্টি এবং রোদের খেলা চলে, এরকম ভাবে বারবার ম্যাচ ইন্টারাপশন হয়, এখানে যেরকম উইকেট হয়, তাতে যেমন একদিকে রান করা খুব কঠিন বলে মনে হয় বা কঠিন হয়ে যায়, অন্যদিকে ভারতীয় ব্যাটাররা বারবার এই মাঠে সেঞ্চুরি করেছেন। বহু ভারতীয় ব্যাটার এই মাঠে সেঞ্চুরি করেছেন, অনেকের প্রথম সেঞ্চুরিও রয়েছে, যার মধ্যে একজন অবশ্যই সচিন তেন্ডুলকার। সচিন তেন্ডুলকার তার ক্রিকেট জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটা এই মাঠেই করেন। আবার অন্যদিকে ভাবতে অবাক লাগে যে পাকিস্তানের প্রথম টেস্ট অধিনায়ক এই মাঠেই ভারতের হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করছেন টেস্ট ক্রিকেটে, এক অভাবনীয় ঘটনা। আবার এই মাঠে ভাবা যায় যে রাহুল দ্রাবিড় কোনোদিন টেস্ট খেলার সুযোগ পাননি তার ক্যারিয়ারে, সুদীর্ঘ 15 বছরের ক্যারিয়ারে কোনোদিন টেস্ট খেলার সুযোগ পাননি এই মাঠে। আবার একই সঙ্গে অদ্ভুত কিছু এটাও সত্যি যে এই মাঠে ভারত কখনো জেতেনি। কথাবার্তা আপনি বুঝতেই পারছেন যে আমরা ম্যানচেস্টার নিয়ে কথা বলছি, ম্যানচেস্টার বা ওল্ড ট্রাফোর্ড। তো আমি বললাম যে কি কি ঘটনাগুলো ঘটেছে, আপনি একটুখানি যদি শুরুর দিক থেকে এই মাঠে ভারত ইংল্যান্ড ম্যাচের ইতিহাসটা একটু বলেন তাহলে খুব ভালো হয়। ভারতের প্রথম টেস্ট যেটা ওল্ড ট্র্যাফোর্ডে খেলে সেটা 1936 সালে। আচ্ছা, মানে দ্বিতীয় সফরে। দ্বিতীয় সফর। 32-এ তো একটাই টেস্ট খেলা হয়েছিল, সেটা লর্ডসেই হয়েছিল। 36 টেস্টটা ছিল। এই টেস্টটাতে ভারতের প্রথম, যেটা বিদেশের মাঠে প্রথম ভারতীয় সেঞ্চুরি, এই মাঠে প্রথম সেঞ্চুরি ওপেনিং পার্টনারশিপ এই মাঠে 203 রানের ওপেনিং পার্টনারশিপ সেকেন্ড ইনিংসে করেছিলেন 150 মিনিটে। মার্চেন্ট সেঞ্চুরি করেন, আর প্রথম সেঞ্চুরি ভারতীয় করেছিলেন মুশতাক আলী। মার্চেন্ট মুশতাকের এই ওপেনিং জুটি 203-এর পার্টনারশিপটা খুব সম্ভবত গাভাস্কার এবং চৌহানের ওভাল 1979-র আগে অব্দি ভারতীয়দের করা প্রথম সবচেয়ে বেশি ওপেনিং পার্টনারশিপ ছিল। তো মানে বিদেশের মাঠে। তো কেননা পঙ্কজ ভিনুমানকার তো দেশের মাঠে করেছে অবশ্যই। এইটার একটা, এই 203 রানের ওপেনিং পার্টনারশিপটা দুজন সেঞ্চুরি করেছেন, এইটা একটা বড় ঘটনা ভারতীয় টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে। এই মাঠেই যেদিন মার্চেন্ট মুশতাকের ওপেনিং পার্টনারশিপটা সেকেন্ড ইনিংসে চলছে, সেই দিন টেস্ট ক্রিকেটের ইতিহাসে গোটা দিনে সবচেয়ে বেশি রান উঠেছিল 588। টি-20 জামানা তো এটা একটা অভাবনীয়। আজকে টি-20 জামানা বেসবলের যুগেও একদিনে 588 রান টেস্ট ক্রিকেটে, যেটা আজও রেকর্ড, অভাবনীয়। ভারত করেছিল 190 বিনা উইকেটে, আর তার আগে বাকিটা ইংল্যান্ড তুলেছিল দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে। তো এইটা একটা উল্লেখযোগ্য ঘটনা। এর সঙ্গে আমি আরো গোটা দুয়েক উল্লেখযোগ্য ঘটনা বলবো। একটা হচ্ছে অদ্ভুত ব্যাপার, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে মাত্র 3 জন ক্রিকেটার আছেন যারা ইন্টারন্যাশনালি
ভারতে হয়ে ক্রিকেট ছাড়া অন্য কোনো ম্যাচে, অন্য কোনো গেমসে খেলেছেন। একজনের নাম আমরা জানি, চাহাল। চাহাল অবশ্য টেস্ট খেলেননি, ওডিআই খেলেছেন, টি20 খেলেছেন এবং চেস দাবায় ভারতকে রিপ্রেজেন্ট করেছে। সেটা অনেক পরে, এই শতকে। গত শতকের 30-এর দশকে দুজন এরকম খেলোয়াড় ইংল্যান্ডের ওই সফরে ছিলেন। একজন এই ম্যাচে ডেবিউ করেন 1936-এর ওভালে। তার নাম হচ্ছে কোটা রামাস্বামী। আচ্ছা। রামাস্বামী 20-এর দশকে, 1920-র দশকে ভারতের হয়ে ডেভিস কাপ খেলেছেন, অর্থাৎ টেনিস। আর আরেকজন যে সফরে ছিলেন কিন্তু চান্স পাননি, তিনি হচ্ছেন এম.জে. গোপালন। গোপালন ভারতের হয়ে হকি খেলেছেন। তো যাই হোক, এটা একটা অদ্ভুত ঘটনা এবং রামাস্বামী ভালো খেলেছিলেন, 40 এবং 7 ইনিংসে রান ছিল। তো এটা একটা মানে ইন্টারেস্টিং ঘটনা ভারতীয় ক্রিকেটের পরিপ্রেক্ষিতে। আর শেষে একটা ছোট্ট ঘটনা বলি, শেষে মানে এই টেস্টের শেষের ঘটনা। নানা রকম তো আমরা শুনি যে মানে ক্যাপ্টেন বা একজন খেলোয়াড় কি করে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করেন। আমাদের দেশেও হয়, অন্য দেশেও নিশ্চয়ই হয়েছে, নানা রকম ঘটনা আছে। তো এখানে এক ব্যাটারকে তার পার্টনারকে রান আউট করবার জন্য ক্যাপ্টেন উৎসাহ দিচ্ছেন, এটা বোধহয় কখনো ঘটেনি, অন্তত ভারতীয় ক্রিকেটে ঘটেছে বলে আমি তো পড়িনি। বিজয় মার্চেন্ট এবং মুশতাক আলী যখন দ্বিতীয় ইনিংস ওপেন করতে নামছেন, 300-র উপর রানের বোঝা, নামবার সময় অধিনায়ক ভিজিয়া গ্রামের মহারাজা, তিনি ক্যাপ্টেন ছিলেন টুরে, তিনি মার্চেন্টকে রান আউট করার জন্য মুশতাককে আলাদা করে ডেকে বলেছিলেন, দেখো তো যদি রান আউট করে দিতে পারে খুব ভালো হয়। আসলে মার্চেন্টকে ভিজি একেবারেই পছন্দ করতেন না। তো মুশতাক নামবার সময় পার্টনারকে বললেন, দেখো ভাই, তুমি কিন্তু রান আউট হয়েও না, আমি তাহলে নিজের কাছে খুব অপরাধী থাকবো। বলে কেন, কি হলো? তারপর তিনি ঘটনাটা সংক্ষেপে বলেন। মার্চেন্টটা কি মুচকি এসে বলেছিলেন, চেষ্টা করেই দেখো না। তারপর সেই 203 রানের ওপেনিং পার্টনারশিপ। তো এইটা একটা বেশ বৈপরীত্য এবং মজার ঘটনা বলে আমার মনে হয়। এটা 1936 সালে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে হয়েছে। ম্যাচটা ড্র হয়, ভারত ম্যাচ বাকি ছিল, ড্র হয়। এরপর ভারত বোধহয় এখানে টেস্ট খেলে 1946-এ, মানে 1946 মানে যুদ্ধোত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত প্রথম দল যারা ইংল্যান্ড সফর করতে চায়। আচ্ছা। 46-এর সেই ম্যাচে, এরপর সেটাতেও ম্যাচটা শেষের দিকটা জমে গেছিল। ইংল্যান্ডের ব্যাটিংটা শুরু হয়েছিল। এইখানে বলে রাখা ভালো যে এই ম্যাচে সম্ভবত ভারতের অধিনায়ক ছিলেন, বা এই সফরে ভারতের অধিনায়ক ছিলেন সিনিয়র পাতাউদি, যে পাতাউদি ট্রফি নাম পরিবর্তন করে, সেটা অবশ্য ইনি নন, সেটা মনসুর আলী খান পাতাউদির নামে ছিল ট্রফিটা, যে নাম পরিবর্তন করে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি হয়েছে। সেই ভারত ইংল্যান্ড সিরিজের 1946 এই সফরে অধিনায়ক ছিলেন সিনিয়র পাতাউদি। এবার এখানে একটা মজার ঘটনা, তুমি পাতাউদির ঘটনাটা বললে, ইফতিখার আলী পাতাউদি, মানে আমাদের মনসুর আলীর বাবা, তো তিনি এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন, সফরই অধিনায়ক ছিলেন। তো এর সঙ্গে দলে আরেকজন খেলোয়াড় ছিলেন যিনি মনসুর আলী, ইফতিখার আলী পাতাউদি অনেকেই জানেন, তিনি ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন, পরে ভারতের হয়ে খেলেন এই সফর। যেমন এবার এই দলে আরেকজন ছিলেন ভারতীয় দলে, যিনি এই ম্যাচে ভারতের হয়ে খেলেছিলেন, কিন্তু দেশভাগের পর পাকিস্তানের প্রথম টেস্ট অধিনায়ক ছিলেন আব্দুল হাফিজ কাদ্দার। এই ম্যাচে এমন দুজন খেলোয়াড় খেলেছিলেন যারা ভারত ছাড়াও অন্য দেশেও টেস্ট খেলেছেন। এবং এই কাদ্দার সম্ভবত ভারতের বিরুদ্ধে পাকিস্তানের টেস্টে টস করতে নেমেছিলেন, ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হয়ে। পাকিস্তান প্রথম টেস্ট খেলে 1952 সালে ভারতে এসে, সেই সফরে অধিনায়ক ছিলেন আব্দুল কাদ্দার, যিনি 1946-এ ভারতের হয়ে ক্রিকেট খেলেছেন, টেস্ট খেলেছেন। এক্স্যাক্টলি। তো এইটা গেল। এছাড়া এই ম্যাচে উল্লেখযোগ্য বলতে আমি বলবো, ভারতের হয়ে ওল্ড ট্র্যাফোর্ডে বেনু মানকার এই ম্যাচে 5টা উইকেট নেন
প্রথম ইনিংসে, এবং সঙ্গে লালা অমরনাথ 5টা উইকেট নিয়েছিলেন। অমরনাথ আমরা ব্যাটার হিসেবেই জানি, কিন্তু অমরনাথের ইংল্যান্ডের মাঠে বোলিং সাফল্য ভালোই আছে। আপনারা যদি মনে রাখেন, তাহলে দেখবেন যে আমরা এর আগে যে লর্ডস পর্ব করেছি সেখানেও বলেছি 1946-এ লর্ডস টেস্টেও লালা অমরনাথ 5 উইকেট পেয়ে অনার বোর্ডে নাম তুলেছিলেন। এক্স্যাক্টলি। এবার এর সঙ্গে আর একটা যেটা ঘটনা হয়েছিল সেটা হচ্ছে বেশ ভালো, সেটা হচ্ছে ভালো মানে কি ইন্টারেস্টিং বলবো, ভারত শেষ ইনিংসে, ফোর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ম্যাচের শেষটা বেশ উত্তেজনা হয়ে গেছিল। মানে শেষ প্রায় মিনিট 15 ভারতের দুই টেল এন্ডার 10 এবং 11, পেসার সোহনি আর উইকেট কিপার হেন্ড্রিকার, এই দুজনে মিলে ঠেকিয়ে রাখেন। তখন ম্যাচটা ভারত ড্র করে ফেলে। আচ্ছা। এবং এইটাই ছিল বিখ্যাত বোলার অ্যালেক বেটসারের প্রথম টেস্ট সিরিজ, এবং বেটসার খুব ভালো বল করেছিলেন, উইকেট নিয়েছিলেন অনেকগুলো এবং ভারতকে বিপদে ফেলেছিলেন। এইটা হচ্ছে 1946-এর ঘটনা। তারপর 52 খুব লজ্জাজনক। ট্রুম্যান এন্ড বেটসার টেস্ট বলা যায় কি এটাকে? ট্রুম্যান ট্রুম্যান 9টা উইকেট নিয়েছিলেন, বেটসার 7টা, আর বাকি 4টে নিয়েছিলেন টেস্ট ডেবিউট্যান্ট বাঁহাতি স্পিনার টনি লক। ভারত ম্যাচটা প্রচন্ড খুব বৃষ্টি এবং ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় খেলা হয়েছিল, ইন্টারাপশনস প্রচুর ছিল, যার জন্য ইংল্যান্ডে ইনিংস শেষ করতে করতেই প্রথম 2 দিন গড়িয়ে গেছিল। তো ভারত সেটা মেক আপ করে দিয়েছিল। তৃতীয় দিনে একদিনে দুবার অল আউট হয়ে গেছিল, 58 এবং 82। প্রথম ইনিংসে 9 জন, দ্বিতীয় ইনিংসে 8 জন সিঙ্গল ডিস করে আউট হয়েছিলেন। 66 আর 100 বলতে পারো পূর্ব সংস্করণ। ডারবান 96 এর বলতে পারো একটু আগেকার সংস্করণ সেটা হয়েছিল। এইটা ভারত, এবং অবশ্যই লজ্জাজনক ভাবে হারে। দুঃখের কথা হচ্ছে পঙ্কজ রায় এটাতে 2 ইনিংসেই শূন্য করেছিলেন। আচ্ছা। এই গেল 1952। তারপরে হচ্ছে 1959। 59-এর সফরটা মানে লক্ষ্য করে দেখো, ভারত কিন্তু এই সময় প্রত্যেকটা ট্যুরেই ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টারে খেলতো। 36, 40, 59-এ ভারতে 52-তেও খেলেছে। 59-এ যেটা হয়েছিল, সেই সফরটা ভারত 5-0 হেরেছিল। তবে মাচোয়া নয়, মুখরক্ষে হয়েছিল। 5টা টেস্টের একমাত্র এই টেস্টটাতেই খেলাটা পঞ্চম দিন অব্দি গড়িয়েছিল। পঞ্চম দিন অব্দি গড়িয়েছিল, এবং তার পেছনে একটা বড় অবদান ছিল ভারতের 2 জন ব্যাটারের, যারা দ্বিতীয় ইনিংসে লড়ে গেছিলেন 500-550 উপরে, 548 রানের চাপ নিয়ে। একজন হচ্ছেন পলি উমরিগার, সেই সময় ভারতীয় 50-এর দশকে ভারতীয় ব্যাটিং এর অন্যতম স্তম্ভ। আর নতুন মানে টেস্ট ডেবিউট্যান্ট আব্বাস আলী বেগ অ্যাকচুয়ালি অক্সফোর্ডে পড়াশোনা করছিলেন। বিজয় মাঞ্জরেকারের চোট থাকার জন্য হঠাৎ করে রিপ্লেসমেন্ট হিসেবে বেগকে ডেকে নেওয়া হয়। উনি এসে সেকেন্ড ইনিংসে একটা চমৎকার ইনিংস খেলেন 112 রানে। এবং আব্বাস আলী বেগ হচ্ছেন প্রথম ভারতীয় ব্যাটার যিনি বিদেশের মাঠে টেস্ট ডেবিউতে সেঞ্চুরি করেন। এইটা একটা উল্লেখযোগ্য ঘটনা। যারা করেছেন তারা সবাই দেশের মাঠে। লালা অমরনাথ করেছেন, অক্ষধন করেছেন, এর সব দেশের মাঠে। আব্বাস আলী বেগ প্রথম করেন, এবং এটা পরে যারা করেন তাদের মধ্যে অবশ্যই সৌরভ গাঙ্গুলি আছে। তো এটা অবশ্য অন্য মাঠে। তো এই গেল 59। তো 59 তারপর যেটা হলো, এর পরবর্তী সফর সেটা হচ্ছে সেই বিখ্যাত 1971। তো 1971-এর সফরটার মধ্যে যেটা হয়েছিল সেটা হচ্ছে অজিত ওয়াদেকারকে কেন অনেকে লাকি ক্যাপ্টেন বলেন, তার খানিকটা প্রমাণ হয়তো এই সফরটা।
আমরা আগের দিন লর্ডস নিয়ে বলার সময় বলেছিলাম যে লর্ডস টেস্টটা প্রথম টেস্ট ছিল, জাপানের বিরতির সময় বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়, ভারতে বেদি চন্দ্রশেখর বাকি 38 রান 2 উইকেট, ম্যাচ ড্র হয়ে গেল। ওল্ড ট্রাফোর্ডে এই ম্যাচটাতে আরো খারাপ অবস্থা ভারতের ছিল, 420 রানের টার্গেট, তার আগের দিন ভারত শেষ করেছে 3 উইকেটে 65। গাভাস্কার আউট, ওয়াদেকার আউট। পঞ্চম দিনটা প্রচুর বৃষ্টি হলো, লাঞ্চের আগে খেলা হলো না, এত বৃষ্টি যে লাঞ্চের পরে মাঠে জল জমে গেল এবং ম্যাচটা অ্যাবান্ডন হয়ে গেল শেষ পর্যন্ত। এই ম্যাচটাতে কিন্তু ভারত ড্র হয়ে গেল। এবার খেয়াল করে দেখো, ওভালে ভারত যখন গেল 0-0, সেটা হয়তো 2-0 হয়ে থাকতে পারত। বাকি ওভালে গল্প আমরা জানি, 71 ওভাল আমরা জানি। তো এইখানে কোথাও একটা মনে হয় যে বৃষ্টির দেবতা বরুণ দেব হয়তো অজিত ওয়াদেকারের সঙ্গে সেবারে ভালো ব্যবহার করেছিল। এই ম্যাচটাতে আমি কিন্তু তার সঙ্গে আরো দু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই ম্যাচে ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডকে 4টে উইকেট 41 রানে নামিয়ে দিয়েছিলেন মিডিয়াম পেসার আবিদ আলী। এটা একটা উল্লেখযোগ্য, কিন্তু তারপর ইংল্যান্ড সামলে নেয়। এবার তারপরে যেটা হয়, এইখানে কিন্তু টেস্ট ব্যাটসম্যান হিসেবে সুনীল গাভাস্কার তিনি মনে করেন, তার লেখা পড়েছি, যে এইখানে একটা ইনিংস তাকে ম্যাচিওর টেস্ট ব্যাটসম্যান তৈরি করতে সাহায্য করেছিল। প্রথম ইনিংসে ভারত করেছিল 212, গাভাস্কার 57, সোলকার করেছিলেন 50, বাকিরা কেউ পাত্তা পাননি। গাভাস্কার এইখানে 57 রানটা খেলেছিলেন এবং ভারতের বিপক্ষ বোলারদের মধ্যে একজন বোলার ইংল্যান্ডে ছিলেন, তেমন নামই নন, জন প্রাইস। গাভাস্কারের মতে তিনি যেসব বোলারদের খেলতে সবচেয়ে ডিফিকাল্টি ফেস করেছেন টেস্টের মাঠে, তাদের মধ্যে 3 জন আছেন। বাকি 2 জনের নাম আমরা জানি, একজন অ্যান্ডি রবার্টস, একজন ডেরেক আন্ডারউড। তৃতীয় জন ছিলেন জন প্রাইস, যার নাম আমরা খুব কমই জানি। জন প্রাইস গাভাস্কারকে নাজেহাল করে ছেড়েছিলেন। গাভাস্কার বল ছাড়তে পারছিলেন, বল ছাড়তে গাভাস্কার বলছেন যে আমি অনেক বল না খেলার চেষ্টা করে উইকেটে থেকেছিলাম, আর উইকেটের অবস্থা ছিল অসম্ভব বোলার ফ্রেন্ডলি। মানে গাভাস্কারের কথায়, প্যাভিলিয়ন থেকে আমরা পিচ আর মাঠের মধ্যে তফাৎ করতে পারছিলাম না, এত সবুজ উইকেট ছিল। তো গাভাস্কারের মতে ওর ইংল্যান্ডের ওই ইনিংসটা, 57 রান ইনিংসটা, তাকে টেস্ট ব্যাটসম্যান হিসেবে ম্যাচিওর করার একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট। এটা আমি উল্লেখ করলাম এই কারণে যে এটা গাভাস্কার নিচে একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছেন বা লিখেছেন। এইটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস, আমি যার জন্য এতটা জোর দিয়ে উল্লেখ করলাম। এরপর 1974 আবার সেই বৃষ্টি, প্রচন্ড হাওয়া, সেই টিপিক্যাল ওল্ড ট্রাফোর্ড ওয়েদার, টিপিক্যাল ইংলিশ কন্ডিশন। আবার ভারতীয় মিডিয়াম পেসার মদনলাল ডেবিউ করছেন। মদনলাল এবং আবিদ আলী এরা দুজনে মিলে এটাকে চাপে রাখলেন, কিন্তু ইংল্যান্ড আবার সেই সামলে নিল। যেটা হয়, ভারত বরাবরই গোটা 5-6 উইকেট ফেলে দেয় বিপক্ষে, অনেকবার হয়েছে। তারপর সেখান থেকে কোনো একজন ব্যাটার বা লোয়ার অর্ডার ব্যাটাররা মিলে বিপক্ষকে মেরে নিয়ে যায়। এখানেও তাই হয়েছিল। এবার এখানে ভারত নেমে 3 উইকেটে 32, উইলিস এবং মাইক হেনরিক, ওটা হেনরিকের ডেবিউ সিরিজ। এইবারে সেখান থেকে হাল ধরলেন ভারতীয় ক্রিকেটের তখনকার সেই 2 লিটল মাস্টার গাভাস্কার এবং বিশ্বনাথ, খানিকটা সামাল দিলেন। এইখানে হচ্ছে গাভাস্কারের ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি, এবং এটা 1971-এর পর, 71-এ ওয়েস্ট ইন্ডিজ সফরের পর সেই পোর্ট অফ স্পেনে 220, তারপর গাভাস্কারের বোধহয় ডজন খানেক টেস্টের পর প্রথম টেস্ট সেঞ্চুরি। 101 রানে একটা ইনিংস খেলেছিলেন, এবং যেটা গাভাস্কার কিন্তু তিনি এটাকেও খুব মূল্য দেন। গুরুত্বপূর্ণ চাপের মুখে, কঠিন পরিবেশে গাভাস্কারের এই ইনিংসটা কিন্তু ভারতকে অনেকটা সাহায্য করেছিল, এবং
সঙ্গে এসে 7টা উইকেট পড়ে যাওয়ার পর, তখন 150 রানও হয়নি, গাভাস্কারের সঙ্গে দাঁড়িয়েছিলেন অলরাউন্ডার মিডিয়াম পেসার আবিদ আলী। 70 ঘরে রান করেছিলেন, ভালো পিটিয়ে। কিন্তু তারপর আবার এখানে যেটা হলো সেটা হচ্ছে যে দ্বিতীয় ইনিংসে ভারত কিন্তু ব্যাটিং এ সুবিধে করতে পারলো না। এই ইনিংসটা নিয়ে আর একটা কথা বলি, এই ইনিংসটা সম্ভবত মানে ডেরেক আন্ডারউডের সামনে, ভেজা পিচে ডেরেক আন্ডারউডের সামনে গাভাস্কারের সম্ভবত সেরা ইনিংস গুলোর মধ্যে একটা। হ্যাঁ, আন্ডারউড খুব বেশি উইকেট পাননি, কিন্তু গাভাস্কার বুঝে গেছিলেন যে আন্ডারউডকে খেলা ওই রকম পরিবেশে কেমন ব্যাপার। এইবার আর একটা কথা বলি, এখানেও আবার গাভাস্কার ফিরে আসছেন। এরকম একটা খুব মজাদার ঘটনা। ক্রিকেটের মাঠে পিচের মধ্যে ব্যাট করতে করতে কেউ মাথার চুল কাটিয়েছেন? গাভাস্কার কাটিয়েছিলেন। এই ম্যাচে 101 রানের ইনিংসের সময় গাভাস্কারের মাথায় ঘন চুল ছিল, তখন লম্বা লম্বা চুল। এবার প্রচন্ড হাওয়া দিচ্ছে মাঠে, গাভাস্কারের মাথার লম্বা চুলের এইখানকার একটা কোনোটা বারবার উড়ে এসে চোখের উপর পড়ছে, বাঁ দিকের চোখে। তো গাভাস্কার হঠাৎ বিরক্ত হয়ে আম্পায়ার ডিকি বার্ড তাকে বললেন যে এই এটা অসুবিধা হচ্ছে, এটা কিছু ব্যবস্থা করা যায়, আমি কি কিছু একটা গিয়ে চুলটা কেটে আসবো? বা ডিকি বার্ড বললেন দাঁড়াও, পকেট থেকে কাঁচি বার করলেন। আম্পায়াররা পকেটে আসা সময় কাঁচি রাখে, তার কারণটা হচ্ছে বলে সিম অনেক সময় সামান্য একটু সুতো উঠে যায়, আর চামড়াটা একটু স্ক্র্যাচ করে উঠে গেছে, সেটা আম্পায়াররা ট্রিম করে দেয় কাঁচি দিয়ে। তো ডিকি বার্ডের পকেটে কাঁচি ছিল, ডিকি বার্ড ওখানে গাভাস্কারের সেই চুলটা মাঠের মধ্যে একটা সাইড করে পিচের পাশে দাঁড় করিয়ে কেটে দিল। ক্রিকেট ইতিহাসে এরকম হয়েছে বলে খুব সম্ভবত আর জানা নেই। তো এইটা এই ঘটনাবহুল হওয়ার পর তারপরে অবশ্য ভারত ম্যাচটাতে বাঁচাতে পারেনি। দ্বিতীয় ইনিংসে ভারত ভালো টার্গেট ছিল, সারা দিনে 296 রান করতে হবে, মানে চ্যালেঞ্জিং স্পোর্টিং টার্গেট। কিন্তু সেইখানে ভারত শুরুও করেছিল খারাপ না। গাভাস্কার 58 করলেন, বিশ্বনাথ করেছিলেন গোটা 50 মতো, এবং একসময় ভারতের 2 উইকেটে 100 হয়ে গেছিল। তারপর ভারত ধসে গেল। পেসার ক্রিসোল এবং টনি গ্রেগ মিডিয়াম পেস করে ভারতের বাকি ব্যাটিং বোধহয় 170 না কত রানে, 170 না 180 রানের মধ্যে ভারতকে শেষ করে দিল। এইটা হলো 1974-এর ঘটনা। এরপর 1982 আবার যেমন প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত এবং ইংল্যান্ড, এবং আবার স্বাভাবিকভাবেই ম্যানচেস্টারে রয়েছে বৃষ্টি। আবার বৃষ্টি। দ্বিতীয় দিন ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে 200-র উপর পার্টনারশিপ করলো। বুচ এবং আর্থারটন দুজনেই, না সরি এইটা ভুল বলছি আমি, 82-তে নয়, 82-তে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নামলো। মোটামুটি ভালো রান ইংল্যান্ড করার পর তারপরে যেটা হলো সেটা হচ্ছে ভারত সেকেন্ড ডে লাঞ্চের পরে খেলা হলো না। আচ্ছা, তারপরে ভারত পরে যখন ব্যাট করতে নেমেছে, এই ম্যাচে কিন্তু ভারত বেশ চাপে পড়ে গেল, 5টা উইকেট পড়ে গেল চটপট। কিন্তু সেখান থেকে সামাল দিলেন ভারতকে কপিল দেব এবং আরেকজন যার ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি এবং একটাই টেস্ট সেঞ্চুরি, সন্দীপ পাটিল। এবং এই ম্যাচটাতে লাস্ট দিন খেলা হয়নি, ইনফ্যাক্ট ভারতের প্রথম ইনিংসটাই শেষ হয়নি, এত বেশি বৃষ্টি এবং ইন্টারাপ্ট ছিল, যার জন্য ভারতে 7টা না 8টা উইকেট পড়ার পর খেলা 4th ডে শেষ হয়, 5th ডে খেলাই হয়নি। পাটিল নট আউট ছিলেন 129 করে। আর এই ইনিংসটাতেই পাটিলের বব উইলিস ইংল্যান্ডের অধিনায়ককে দ্বিতীয় নতুন বল নেওয়ার পর যখন এসে উইলিস বল করতে আসেন, প্রথম ওভারে 6টা বাউন্ডারি মেরেছিল। এই ওভারের মধ্যে একটা বল নো বল ছিল, পাটিল সেটাকে 4 মেরেছিলেন, আর বাকি মধ্যে একটা ডট বল হয়েছিল। তো এক ওভারে এরকম 6টা বাউন্ডারি, এটা টেস্ট ক্রিকেটের ইতিহাসে তখন তো আগে হয়নি, পরেও বোধহয় আর হয়নি। সো এই ম্যাচে বিরল একটা ঘটনা, হ্যাঁ খুব বিরল একটা ঘটনা, 6টা বলে 6টা চার। আর কপিল 55 বলে 65 করেছিল। তো এই ম্যাচটা বৃষ্টির জন্য হয়ে যাওয়ার পর সো খেলাটা ভালো করে হয়নি। ওই সেই গল্প, ম্যানচেস্টার, ওল্ড ট্রাফোর্ড, ভারত ইংল্যান্ড বৃষ্টি। পরের টেস্ট ভারত খেলে 8 বছর বাদে
এই বিখ্যাত টেস্ট শেষ দিন ম্যাচ বাঁচালেন প্রভাকর এবং সচিন তেন্ডুলকর। এই ম্যাচে 6টা সেঞ্চুরি হয়েছিল। আচ্ছা। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ডবল সেঞ্চুরি পার্টনারশিপ, বুচ এবং আর্থারটনের সেঞ্চুরি ছিল। এবার তারপরে এসে রবিন স্মিথও সেঞ্চুরি করে। তো একটা বড় রানের ইনিংস খেলার পর, বড় রানের ইনিংস বোধ হয় 500-র ওপর, বোধ হয় 519 রানের ইনিংস করে ইংল্যান্ড। ভারত ব্যাট করতে নেমে 3 উইকেটে 57। অ্যাঙ্গাস ফ্রেজার ভালো বল করছেন। এবার সেখান থেকে বাঁচালেন ভারতকে অধিনায়ক আজহার, আর তার সঙ্গে দুটো সেঞ্চুরি পার্টনারশিপে দুজন তরুণ ব্যাটার হাত লাগালেন, যারা দুজনে আগে 1 বছরখানেক আগেই টেস্টে ডেবিউ করেছেন। সঞ্জয় মঞ্জরেকর 93 করেছিলেন, আজহারের সঙ্গে 189 রানে পার্টনারশিপ করলেন। মঞ্জরেকর আউট হওয়ার পর এলেন তেন্ডুলকর আজহারের সঙ্গে 112 রানে পার্টনারশিপ করলেন। তেন্ডুলকর করেছিলেন 68। এবার তেন্ডুলকরের প্রথম রানটা করতে 54 মিনিট তিনি ব্যাট করেছিলেন, প্রায় 1 ঘন্টা ব্যাট করেছিলেন বিফোর হি স্কোরড হিজ ফার্স্ট রান। তো পরে পুষিয়ে দিয়েছিলেন, বাকি 67 রান করেছিলেন 80-85 মিনিটে। আচ্ছা, এটা গেল প্রথম ইনিংস, এবং এই 3টে ইনিংসের কৃপায় ভারত লিডটাকে 100-র নিচে নামিয়ে রাখতে পারলো। ইংল্যান্ড নেমে দ্বিতীয় ইনিংস নেমে ইংল্যান্ড ভালো মতো মেরে খেললো, ভারতকে দিল 408 রানের টার্গেট, যতদূর মনে পড়ছে আমার। রাইট, 408 রান। তারপরে ভারত নেমে দ্বিতীয় ইনিংসে কিন্তু ভারত পড়ে গেছিল চাপে। প্রথম ইনিংসে আজহার, মঞ্জরেকর এবং ভেঙ্কসারকার, 3জন মানে ব্যাটার, 3জনই ফেলিও। ভারতের 5 উইকেট চলে গেল, তখন বোধহয় 125 বা 26 রান। তারপরে কপিল এসে একটু আটকালেন। তারপরে যখন 2.5 ঘন্টা ম্যাচের বাকি, ভারতের রান হচ্ছে 5 উইকেটে কত, 6 উইকেটে 183। 6 উইকেটে 183 ভারত তাড়া করছে 400-র ওপর রান। তাড়া করা তখন ম্যাচ বাঁচাতে হবে। সেইখান থেকে ওই 2.5 ঘন্টা সচিন তেন্ডুলকর এবং সঙ্গে মনোজ প্রভাকর করেছিলেন 67, আর বাকি 119 রানে নট আউট ছিলেন তেন্ডুলকর। এবং এই সেঞ্চুরিটা ইংল্যান্ডের মাঠে সচিন তেন্ডুলকর জীবনের প্রথম সেঞ্চুরি তো বটেই, এবং তিনি হয়ে গেলেন সবচেয়ে কম বয়সে টেস্টে সেঞ্চুরি করা ব্যাটার সব দেশের মধ্যে। 17 বছর মাস 4 বোধহয় তখন বয়স হয়েছে। 112 দিন। এর আগে ছিলেন সর্বকনিষ্ঠ টেস্ট ব্যাটার যিনি সেঞ্চুরি করলেন, এবং ওই রকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে এখানে ম্যাচটা বাঁচালেন, ভারতের জন্য ম্যাচটা বাঁচালেন, বাঁচিয়েছিল। এবং তেন্ডুলকর যে ম্যাচিউরিটি দেখিয়েছিলেন, মাঠে দর্শক এবং ইংল্যান্ডের যারা ক্রিকেট বোদ্ধা এবং ক্রিকেট লেখক, তারা ইমপ্রেসড হয়েছিলেন। এর সঙ্গে যে 2-3টে তেন্ডুলকর ইনিংস সম্বন্ধে 2-একটা জিনিস একটু বলবো। একটা হচ্ছে এই ম্যাচটাতে সচিন তেন্ডুলকরের দুটো জিনিস, আমরা অনেকগুলো জিনিস নিয়ে বিখ্যাত, কিন্তু ওর এই যে ব্যাক ফুটে অফ সাইডে পাঞ্চ করা, এইটা কিন্তু এই ম্যাচে ওই সেকেন্ড ইনিংসের সেঞ্চুরি থেকে বোঝা গেছিল যে স্পেশালিটি। আর একটা হচ্ছে লাফিয়ে ওঠা বল, নিচে বেটে মানুষ, 5.5 ফিট কম হাইট, লাফিয়ে ওঠা বলও কিন্তু ট্যাকেল করতে পারতেন তেন্ডুলকর খুব ভালো, আমরা দেখেছি পরবর্তী সময়। সেটাও কিন্তু এইখানে প্রমাণ পাওয়া গেছিল। এখানে তেন্ডুলকরকে আরেকজন হেল্প করেছিলেন মাঠের বাইরে থেকে, সেই গাভাস্কার। আচ্ছা, এরকম তেন্ডুলকর যে প্যাড পরে ব্যাট করেছিলেন, তখনকার প্যাড ভারী হতো, কিন্তু তখন কিছু কিছু স্পেশাল পাওয়া যেত, এগুলো দামি প্যাড, যেগুলো হালকা হতো। আচ্ছা, গাভাস্কার উপহার দিয়েছেন তেন্ডুলকরকে এক জোড়া প্যাড, এবং গাভাস্কার দেওয়া এই প্যাড পরেই নাকি তেন্ডুলকর এই ম্যাচে ব্যাট করেছিল। তো এই হচ্ছে 1990 ওল্ড ট্র্যাফোর্ড, যেখানে ম্যাচ ড্র হলো। এরপর ভারত দীর্ঘ 25 বছর এখানে কোনো টেস্ট খেলার সুযোগ পায়নি, এবং যে কারণে একদম অনুষ্ঠানের শুরুতেই বললাম যে ভারতীয় গ্রেট প্লেয়ারদের মধ্যে একজন রাহুল দ্রাবিড়, তিনি তার
জীবনে তিনি 4বার ইংল্যান্ডে গেছেন ভারতীয় দলের হয়ে সফর করতে, এবং তার সামনে সুযোগ হয়নি ওল্ড ট্রাফোর্ডে টেস্ট খেলার। এরপর ভারত এখানে টেস্ট খেলে 2014 সালে। 2014 এবং 2014-তে ভারতের পারফরমেন্স খুবই সামান্য। ঠিক। 2 ইনিংসেই ব্যাটিং ব্যর্থতা, মানে গোটা ম্যাচটাতে সব মিলিয়ে 200 ওভারও খেলা হয়নি। আর ভারত করেছিল 152, 46-47 ওভার খেলে, আর দ্বিতীয় ইনিংসে করেছিল 161-43 ওভারে। মানে ভারতের বলবার কিছুই এখানে ছিল না। ইংল্যান্ড একটা ইনিংসে 367 রান করে এই ম্যাচটা ইনিংসে জিতে যায়, এবং এত তৃতীয় দিনের মধ্যে খেলা শেষ। মানে আমার এটা মানে মনে হয় যেন 52 যে ঘটনাটা হয়েছিল 2 ইনিংসে ব্যাটিং ব্যর্থতা, এটা তারই পরবর্তীকালে খানিকটা বলতে পারো মডিফাইড রূপ। রানটা বেশি করেছিল, কিন্তু এই 2014-তে ভারত একেবারেই দাঁড়াতে পারেনি। একটা জিনিস আমি এখানে বলবো, হয়তো খেয়াল করেছো, ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টারে ভারতের 8 জন সেঞ্চুরি করেছেন এখনো পর্যন্ত। তাদের মধ্যে 5 জন হচ্ছেন মুম্বাইকার। ম্যানচেস্টার, মুম্বাই, এবং তাদের মধ্যে বিজয় মার্চেন্ট আছেন, পলিউম রিগার তার সময় ব্যাটিং স্তম্ভ। পরবর্তীকালে করেছেন সন্দীপ পাতিল, এবং সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক সেঞ্চুরি করার রাস্তা প্রথম পদক্ষেপ হচ্ছে এইখানে। এবার বাকি 3 জনের মধ্যে 2 জন আছেন হায়দ্রাবাদী, একজন আজহার আর একজন মাসালি বেগ হায়দ্রাবাদের ছেলে। এই হলো। আরেকটা বলতে ভুলে গেছি, মনে পড়লো এই কৃতিত্বের কথা বলতে। এই ম্যাচে এখানে 82 সালে কলকাতার একজন 5 উইকেট নিয়েছে, বা 6 উইকেট নিয়েছিলেন। ভারতের বোলার কলকাতা 82 সালে আর কে হতে পারেন? বাঙালি নয়, দিলীপ দোষ। এই মোটামুটি ম্যানচেস্টারের ইতিহাস। কিন্তু আপনার এই ইতিহাস এবং শেষে যেটা বললেন, এই যে মুম্বাই এবং ম্যানচেস্টার, এখানে কিন্তু একটা শঙ্কা তৈরি করছে। এই ম্যানচেস্টারই ভারত খেলবে এবারে সফরের 4র্থ টেস্ট, এবং ঘটনাচক্রে এটা ঠিক যে যশস্বী জয়সওয়ালের ক্রিকেটার হিসেবে বড় হয়ে ওঠা মুম্বাই থেকে, তিনি দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে ট্রেনিং নিয়েছেন, কিন্তু আদতে তিনি মুম্বাই ক্রিকেটার নন। এবং সেই অর্থে দেখতে গেলে এইবারের ভারতীয় দলে এমন কোনো ব্যাটার নেই, কারণ আমি শার্দুল ঠাকুরকে কোট ব্যাটার হিসেবে ধরছি না, তিনি একজন অলরাউন্ডার হিসেবে দলে জায়গা পেয়েছেন। অর্থাৎ ভারতীয় দলে কিন্তু এমন কোনো ব্যাটার নেই যিনি মুম্বাই থেকে এসেছেন বা মুম্বাই বর্ন। ফলে ভারতের হয়ে কি এবার কেউ সেঞ্চুরি আদৌ করবেন? মানে যেরকম ভাবে একটা সম্ভাবনা যেরকম দেখা গেল 8 জনের মধ্যে 5 জন মুম্বাই ব্যাটার সেঞ্চুরি করেছে, ফলে ব্যাটিং সাফল্য নিয়ে কিন্তু একটা প্রশ্নের জায়গা থাকছে বোধ হয় খানিকটা। আবহাওয়া এবং পিচের কন্ডিশনটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় টিপিক্যালি ওল্ড ট্রাফোর্ডে। এবার দেখা যাক কেমন হয়। অবশ্যই মানে যে কোনো দেশের মানে নন ইংল্যান্ডীয় ব্যাটারদের ক্ষেত্রে খুব বড় চ্যালেঞ্জ যেখানে রান করা। এবার সেটাই দেখার যে এবারে গিল, জয়সওয়ালরা সেখানে কি করেন, এবং তার উপরেই নির্ভর করবে অনেকটাই এই টেস্টে ভারতের ভাগ্য। অনেক ধন্যবাদ কলরবদা আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি আপনাকে অন্য কোনো অনুষ্ঠানে আমাদের মাঝে পাবো।